নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক, বাড়ি করিমপুরে। তো আমি বর্তমানে রানাঘাটে আছি। তার কারণ হচ্ছে আমি একদম সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তার মেধা তালিকা প্রকাশিত হয়েছে রাজ্যভিত্তিক এবং জেলাভিত্তিক। তো নদিয়া জেলার যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে তাতে সেকেন্ড হয়েছে, সেকেন্ড পজিশন রানাঘাটেই বাড়ি আর কি, দেবজ্যোতি পাল। তো দেবজ্যোতির সঙ্গে আমি গল্প করব এবং আমি মেনলি ফোকাস যেটা দিচ্ছি আর কি ইন্টারভিউতে আর কি, বা পডকাস্ট যেটাকে বলা হচ্ছে আর কি, এই যে সেরার সেরা থেকে আমি সেরা টিপস নেওয়ার চেষ্টা করছি আর কি। যারা জেলার সেরা হয়েছে আর কি বা রাজ্যের সেরা, তাদের কাছ থেকে যে টিপসটা আমরা পাবো আর কি, যে টিপস যারা এবছর পরীক্ষা দেবে আর কি তাদেরকে অনেকটা হেল্প করবে আর কি। সেজন্য সেরার থেকে সেরা টিপস আমরা নেবো আর কি। তো দেবজ্যোতি, পরীক্ষা তো বেশ কয়েকদিন রেজাল্ট বেরিয়ে গেছে। অবশ্যই। প্রথম দিকে যখন তোমার তো প্রচুর বাড়িতে সাংবাদিক বা আনাগোনা ছিল আর কি, তো এই ফিলিংস তোমার কেমন লাগলো এটাই জানতে চাচ্ছি। ফিলিংস বলতে গেলে এতদিন ধরে খেটেছি, খাটার ফলটা পেয়েছি, সেটাতে আমি আনন্দিত। মানে এইটা তুমি এনজয় করেছো খুব? অবশ্যই অবশ্যই অবশ্যই। আর মাধ্যমিকে তোমার কিরকম নম্বর ছিল? মাধ্যমিকে আমি 700-তে 676 পেয়েছিলাম, আর রানাঘাটে সেকেন্ড হয়েছিলাম, আর নদিয়াতেও 7th হয়েছিলাম। মানে 10-এর মধ্যে ছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার একদম পুরোপুরি সেকেন্ড একদম। হ্যাঁ। আর যে ফার্স্ট হয়েছে কুশল, সে আর্টসের, তুমি সায়েন্স? আমি সায়েন্সে। তো তোমার সায়েন্সের যদি সাবজেক্ট নম্বরগুলো বলো আর কি, কোন সাবজেক্ট কত পেয়েছো আর কি? আমি হচ্ছে ফিজিক্সে 95 পেয়েছি, কেমিস্ট্রিতে 98, বায়োলজিতে 95, ম্যাথে 98, আর বাংলাতে 95, আর ইংলিশে 98। ইংলিশে 98? হ্যাঁ, বেশ ভালো নম্বর আর কি, 98 আর কি। আচ্ছা, তো তোমার আমি একটু সাবজেক্ট ওয়াইজ মেনলি আমি যেটা ফোকাস প্রিপারেশন জানতে চাইবো ওর কাছ থেকে আর কি। তো সেটা একটু শুনি, তারপরে পরের সঙ্গে অন্য বিষয়ে গল্প করবো। তো বলো, বাংলা প্রিপারেশন তোমার কেমন ছিল আর কি? বাংলা মোটামুটি আমি স্যারদের নোটগুলোই ফলো করতাম মেনলি, আর যে আমাদের যে টেক্সট বইয়ে যে গল্প কবিতা যেগুলো, ওগুলো খুঁটিয়ে পড়তে হতো, কারণ ওখান থেকে এমসিকিউ এসিকিউ তো প্রচুর আসে। আচ্ছা, আরেকটা ছিল বাংলা সাহিত্যের ইতিহাস, সেবারে তুমি কতটা পড়েছিলে? বাংলা সাহিত্যের ইতিহাসটা মেনলি আমি মানে নোট বেসিসই পড়েছিলাম, আর শর্ট কোশ্চেন যে টেক্সটগুলো, বাংলা যে টেক্সটগুলো, সেখান থেকে পুরো তুমি খুঁটিয়ে পড়েছিলে, কারণ ওখান থেকে এমসিকিউ এসিকিউ ডাইরেক্ট আসে। আচ্ছা, এবার এটা হয় সায়েন্সের স্টুডেন্টরা কিন্তু খুব বেশি সময় বাংলায় দেয় না। তুমি কতটা দিয়েছিলে আর কি? খুব দিইনি, মানে মোটামুটি চেষ্টা করেছিলাম যতটা দেওয়া যায়, প্রয়োজন আর কি। আর ইংলিশে তো 98 অনেক নম্বর, মানে হয়তো তোমার রাইটিং হয়তো এক কেটেছে, আর কোথাও হয়তো 1 নম্বর কাটা গেছে আর কি। গ্রামার সব ঠিক ছিল, নিশ্চয়ই মিলিয়েছো আর কি, আনসার সবই ঠিক ছিল আর কি। তো ইংলিশের প্রিপারেশনটা যদি বলো। ইংলিশ মেনলি আমি ওই টেক্সট, তো এখানেও তো খুব গুরুত্বপূর্ণ, এখানে টেক্সটে বিশেষ করে বড় কোশ্চেন যেগুলো, সেগুলো আমি নিজেই মেনলি তৈরি করার চেষ্টা করতাম, যেগুলো ইম্পর্টেন্ট তুমি নিজে তৈরি করেছো, স্যারদের কাছ থেকে গুছিয়ে তুমি তৈরি করেছো আর কি। আর রাইটিং এর জন্য অনেক ধরনের রাইটিং প্র্যাকটিস, আমাদের তো অনেক টাইপের রাইটিং থাকে, 3 রকম থাকে, চিঠি, রিপোর্ট এবং প্রেসি, 3 রকমই প্র্যাকটিস করেছি। না, আমি লেটারটা আর রিপোর্টটা বেশি করে প্র্যাকটিস করেছি। তো ওগুলো ভ্যারাইটি রকমের প্র্যাকটিস করেছিলাম কোশ্চেন ব্যাংক থেকে। আর হচ্ছে গ্রামারও কোশ্চেন ব্যাংক থেকে। গ্রামার তুমি কি সালের গুলো না সমস্ত গ্রামার তুমি? সমস্তই করেছি, প্র্যাকটিস করেছিলে। আর প্রিপোজিশনের জন্য মেইনলি ওই টেক্সট খুব ভালো করে, ওখান থেকে যদি প্রশ্নটা আসে আর কি, ওখানে একটা আনসার্টেনিটি থাকে, অনেক সময় কমন পড়ে না, অনেকে ভয়ও পায় প্রিপোজিশন, কারণ অনেক সময় তো একটু এক্সেপশন থাকে। তো ওই জায়গাগুলো একটু ভালো করে প্র্যাকটিস করেছেন প্রিপোজিশন। মাধ্যমিকে তুমি ইংলিশ কত পেয়েছিলে? মাধ্যমিকে আমি ইংলিশে 95 পেয়েছি। মানে ইংলিশের নম্বর তোমার দুটোতেই ভালো আর কি, 95 98। তো আমি এবার তোমার জানতে চাচ্ছি যে ইংলিশের তোমার যে এই যে একটা বেস নিশ্চয়ই তৈরি হয়েছে, এই বেসটা তোমার ইংলিশে, আমি ইংলিশের স্যার বলে একটু ইংলিশটা আমি বেশি জানতে চাচ্ছি, মানে বেসটা কবে থেকে তৈরি হলো? মানে এই যে তুমি নিজে লিখছো, মাধ্যমিকে তুমি নিজে লিখেছো, কারণ ওখানে তো রাইটিং কমন পেয়ে 95 পাওয়া মুশকিল আর কি, নিজে না লিখলে আর কি। আমি যেহেতু খাতা দেখি এটা জানি আর কি। তো বেসটা তোমার কবে থেকে তৈরি হলো আর কি? মেনলি আমি যে গৃহশিক্ষকের কাছে পড়তাম, 7 থেকেই পড়ি, উনি আমাকে হাতে ধরে পুরো একদম ইংলিশ একদম গোড়া থেকেই শিখিয়েছেন, একদম গ্রামার থেকে। তো ওনার কাছ থেকেই মেনলি আমার শেখা। স্কুলের স্যাররাও অবশ্যই সাহায্য করেছেন। তো তুমি মানে প্র্যাকটিসটা কি কোথায় জানতে? তুমি ভোকাবুলারি ধরে একটা ব্যাপার থাকে, ভোকাবুলারি বা রাইটিংটা তুমি কি করে প্র্যাকটিসটা জানতে চাচ্ছি? প্র্যাকটিস বলতে ওই কোশ্চেন ব্যাংক থেকে, টেস্ট পেপার থেকে, ওগুলো থেকে মেনলি প্র্যাকটিস করতাম। আর ভোকাবুলারি স্টকটা কি করে বাড়লো তোমার? ভোকাবুলারি আমি মোটামুটি অনেক ইংলিশ বই টই পড়ি, আমি একটু আগে ইংলিশ বই নিয়ে এলাম, গল্পের বইও পড়ি, এমনি ইনফরমেটিভ বইও পড়ি। সেলফ হেল্প বই পড়ো কিছু? ইংলিশে যখন সেলফ হেল্প বইগুলো থাকে, মানে মাইন্ডের উপরে বই যেগুলো থাকে, মোটিভেশনের বই যেগুলো থাকে, চেতন ভগত বা এরকম টাইপের বই। মোটিভেশন মানে অতটা পড়া হয় না, কিন্তু এমনি স্টোরি বা এমনি ইনফরমেটিভ যে বইগুলো, সেগুলো। তোমার তাহলে ফেভারিট ইংরেজি লেখকের কে? কার লেখা পড়ো? ফেভারিট ইংরেজি লেখক অনেকেই আছেন, তাহলে একটা নাম করো শুনি। রাস্কিন বন্ড পড়ো নাকি? রাস্কিন বন্ড পড়েছি। রাস্কিন বন্ড আমাদের টেক্সটেও ছিল। রাস্কিন বন্ডের গল্প খুব ভালো, কারণ ইন্ডিয়ার সাথে টাচ তো অবশ্যই ভালো লাগে। রাস্কিন বন্ড সত্যি খুব ভালো। আর
আর দুটো নাম যদি করো। আর আমি হচ্ছে শার্লক হোমস, খুব ভালো শার্লক হোমস পড়েছি। তাহলে জেকে রাউলিং পড়ো নাকি? জেকে রাউলিং এর কয়েকটা এডিশন পড়া হয়েছিল, সব পড়া হয়নি। আমাদের ইন্ডিয়ান লেখক চেতন ভগত, চেতন ভগত তো আমার খুব পড়া হয়নি, পরবর্তীকালে সুযোগ অবশ্যই পড়ে, তোমার পড়ার অভ্যাস আছে আর কি। এটা ইংলিশ, এটা বেশ তোমার কাজে দিয়েছে আর কি। বাংলাও পড়ি, ইংলিশও পড়ি। আর পেপার পড়ো নাকি? ইংলিশ পেপার পড়া হয়? ইংলিশ পেপার প্রথম দিকে আমি নিতাম, টেলিগ্রাফ আমি পড়তাম, প্রায় ডেইলি প্রায় পড়া হতো। এই রিসেন্ট কয়েকদিন ধরে পড়ার প্রচন্ড চাপ। ইংলিশ পেপার পড়ার অভ্যাস ছিল আর কি। সেখানে তোমার নিশ্চয়ই ভূগোলের কথা হেল্প করেছে। অবশ্যই অবশ্যই অবশ্যই, সেটাই জানতে আছে আর কি। আর তুমি রাইটিং, যে নিজে যে রাইটিং তুমি প্র্যাকটিস করতে? আমি নিজে প্র্যাকটিস করতাম, প্রচুর প্র্যাকটিস করেছে। আর তোমার এই যে আমি ইংলিশটা দিয়ে যাচ্ছি, 12 এর কোন টেক্সট তোমার সব থেকে মানে খুব ভালো লাগতো? স্ট্রং রুটস বা থ্যাংক ইউ ম্যাম বা 3 কোশ্চেন আর কি, এটা যেটা মানে হৃদয় ছুঁয়ে যায়। এপিজে আব্দুল কালামের প্রত্যেকটা কথাই হৃদয় ছুঁয়ে যায় একদম। ওই টেক্সটটা আমিও মানে আবেগ থাকে আর কি পড়ার পেছনে, শুধু পড়ার নম্বর পড়া না, কিন্তু একদম মানে ফিলোসফিক্যাল ভাবনাটাই বলতেছি। ওখানকার যে চিন্তা ভাবনাগুলো আছে সেটা আমি আরেকটা নীলবাবু বললো যে আমি এখন তো অল্প পড়লাম, পরে আমি উইংস অফ ফায়ারটা পুরোটা পড়বো আর কি। এটা তো অল্প দেওয়া আছে, যে পুরোটা পড়লে আমার সময় এখন ফাঁকা আছে, সময় তাহলে পুরোটা পড়ে নেবো, এত ভালো লেগেছে আর কি। বা তোমার 3 কোশ্চেনের যে অ্যান্সারটা নাও টাইম, যেটাও দারুণ, একটা দারুণ, সারা জীবনকে মনে রাখলে। তুমি এটা কেমন ফিল করো এটা ব্যাপারটা? অবশ্যই, এখন যে কোনো ফিলোসফিক্যাল ভাবনা তো আমাদের জীবনের তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং ভবিষ্যৎ জীবনের জন্য তো আরো গুরুত্বপূর্ণ। তো সব, তারপরে তোমার থ্যাংক ইউ যে গ্র্যাটিটিউড ব্যাপারটা আছে, হ্যাঁ অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, মানুষের সাথে সুব্যবহারও করতে হয়। এটাই তো মানুষ মনে রাখে, না এটাই মনে রাখে আর কি। তো এটাই তো তোমার সঙ্গে কথা বলে ভালো লাগছে আর কি। তারপরে আমি সায়েন্সের সাবজেক্টে ঢুকে যাই। তো ইংলিশে তুমি তো নিশ্চয়ই 9 মানে উচ্চ মাধ্যমিক ইংলিশে কতটা তুমি সময় দিতে পেরেছিলে আর কি? সায়েন্সকে টপকে আর কি, টপকে বাংলার মতোই টাইম দিয়েছিলাম, সায়েন্সের উপর তো বেশি টাইম দেওয়া সম্ভব হতো না, মোটামুটি রেগুলার বেসিস থাকতো, টেস্টগুলো পড়া হয়ে থাকতো মোটামুটি এরকম আর কি। এবার সায়েন্সে ম্যাথ বলো আর কি। ম্যাথ, বিশেষ করে ম্যাথে তো মোটামুটি সামান্য থিওরি থাকে, থিওরির পর বেশিরভাগটা প্র্যাকটিসই করতে হয়। তো মেনলি ডেইলি আমি অঙ্ক প্র্যাকটিস করতাম, ভ্যারাইটি রকমের অঙ্ক প্র্যাকটিস করতাম। এবং যেহেতু আমরা পরবর্তীকালে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিই, তো সেখানে গিয়ে আমাদের অঙ্কের ভ্যারাইটি অনেক বেড়ে যায়। বিভিন্ন আমাদের টেক্সট বুক ছাড়াও অন্যান্য অনেক বই সলভ করতে হয়, সেগুলোই করতাম। তো সেগুলোই সাহায্য করে। তারপরে ফিজিক্স, এবার একটু টাফ হয়েছিল ফিজিক্স, মানে বেশি কনসেপ্ট বেস এসেছিল। অন্যবার যেমন নিউমেরিক্যাল একটু থাকে, এবার নিউমেরিক্যাল একটু কম এসেছিল, কনসেপ্টের উপরে বেশি এসেছিল। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মেনলি কনসেপ্টগুলোকে ডেভেলপ করতে হয়। কনসেপ্টগুলো যদি আমাদের টোটালি যদি ডেভেলপ থাকে, আমরা কিন্তু যে কোনো কোশ্চেন এলেই করতে পারি। সেই ডেভেলপমেন্ট কেমন করে হবে? তোমার টেক্সট ধরে পড়তে হবে? অবশ্যই টেক্সট বই, প্রত্যেকটা লাইন খুঁটে পড়তে হবে, এমনকি একটা টেক্সট বই না হলে আরো 2-3টা টেক্সট বই। আর নোট বেসিসে সায়েন্স হয় না, মেনলি ওই টেক্সট বই, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আর কনসেপ্ট ক্লিয়ারের পরে প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন যত প্র্যাকটিস হবে, কনসেপ্ট তত ডেভেলপ করবে। একদম একদম, খুব ভালো কথা বললেন। মানে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার প্র্যাকটিস আরো বেশি, আরো প্র্যাকটিস একদম একদম। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, যেটা অনেকে মিস করে যায়, যে কয়েকটা চ্যাপ্টার পড়লে তারপর রিভিশনটা ঠিক করে না। সায়েন্সের সাবজেক্টগুলো কি হয়, আমরা একটা চ্যাপ্টার পড়লাম, তারপরে কিছুদিন পর একটা চ্যাপ্টার পড়লাম, আগের জিনিসগুলো ভুলে যায়, কারণ নতুন জিনিস থাকে। তো সেই মানে উইকলি হোক বা 2 উইকসে একবার হোক, রিভিশন গুলো, পুরো চ্যাপ্টার গুলো অবশ্যই তাহলে রিভিশন করলে আবার ওটা মনে পড়ে যাচ্ছে। অবশ্যই, তাহলে একদম 1 মাস পরে বা 2 মাস 3 মাস পড়লে আবার নতুন করে পড়তে হয়, কিন্তু 1 সপ্তাহ পর বা 10 দিন পড়লে অনেকটাই তোমার অনেকগুলো সাহায্য হয়, যে আবার না হলে পরে পুরো নতুনই লাগে। একদম একদম একদম। তো তোমার একদম ঠিকঠাক স্ট্র্যাটেজি ছিল। তো এই যে কনসেপ্ট ক্লিয়ার করে পড়া, এই ব্যাপারে তোমার কি নিজে থেকে হতো না, তোমাকে কেউ এই ব্যাপারে হেল্প গাইড করেছিল? স্যাররা তো খুবই সাহায্য করেছেন, স্যাররা যেভাবে দেখিয়েছেন পড়া সেভাবেই পড়েছি। ও নিজেও। গৃহশিক্ষক কতজন ছিল তোমার? প্রিয় শিক্ষক আমার 6 জন ছিল। স্কুল তুমি কেমন যেতে? স্কুল কেমন করেছে? তোমার স্কুলের নামটাকে বলে নাও। স্কুল হচ্ছে রানাঘাট পাল চৌধুরী হাই স্কুল। তো স্কুল মানে ডেইলি যাওয়া হতো না, মেইনলি প্র্যাকটিক্যাল ক্লাস যে দিনগুলো থাকতো সেই দিনগুলোই যেতাম। তো স্যাররা আমাদের এমনি যেগুলোতে ডাউট থাকতো আমাদের জিজ্ঞাসা করলে স্যাররা সবসময় বলে দিতেন। আমাদের প্র্যাকটিক্যালও খুব সাহায্য করেছেন। আর সেই বলতে গেলে ছোটবেলা থেকেই তো স্কুলে পড়ছি, স্যারদের সাথে আলাদা একটা বন্ডিং ছিল। স্যাররা যদি আমি বাড়িতে গিয়ে ফোনও করতাম স্যারদের, স্যাররা সবসময় উত্তর দিতেন। তো স্যাররা খুবই সাহায্য করেছেন। তুমি তো স্কুলের টপ রেজাল্ট করলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে জেলায় দ্বিতীয় আর কি। স্কুলের সবথেকে ভালো তোমারই হলো। তাহলে অবশ্যই স্কুলেরও একটা মানে বেশ মানে ভালো অনুভূতি, গর্ব যায়। স্যারেরাও তোমাকে, এই জন্য স্যাররাও তোমাকে দেখছে যে ছেলেটার মধ্যে সম্ভাবনা আছে। তারাও তো সবসময় স্যারেরা এমন যদি বললো যে স্যাররা যদি স্কুলের কোনো ছাত্র যদি ভালো করে, স্যারদের একটা আলাদা অনুভূতি হয়। সেই অনুভূতি তারা ফিল করার জন্য তারা খাটে। ঠিক আছে, ও আসছে যেরকম, যখন যেরকম প্রয়োজন
হেল্প করতে প্রস্তুত আর কি, এটাই বলতে আছে। সেরকম তোমাকে হেল্প নিশ্চয় করেওছে। এই জায়গায় অনেকে ভুল বোঝে যে স্কুলে হয়তো সেরকম করে স্যাররা খাটে না, তো খাটা বলতে যখন সুযোগ থাকে, স্যারদের স্কোপ থাকে, তো দেবজ্যোতি ভালো ছেলে, ওর চাহিদা আছে, সেই চাহিদাটা স্যাররা ওকে যেভাবে পেরেছে মিটিয়েছে আর কি, এটাই দরকার। তো 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 তোমার এই যে পড়াশোনার বাইরে আর কি তুমি আর কি তুমি শখ কি আছে? পড়াশোনার বাইরে আমি আঁকি, মানে ওখান পড়াশোনার চাপে খুব একটা কন্টিনিউ করা হচ্ছে না, মেইনলি 9-10 অবধি আমি আঁকতাম, আঁকতে খুবই ভালো লাগে। তাছাড়া আমার খেলা দেখতে খুব ভালো লাগে, মানে খেলি না খুব একটা, কিন্তু খেলা দেখতে ভালো লাগে, ক্রিকেট হোক ফুটবল হোক, রাত জেগেও আমি খেলা দেখি। তো ফুটবল বা ক্রিকেটের যে বিশ্বকাপ, এছাড়া যে লিগ থাকে, যেমন আমাদের ক্রিকেট আইপিএল, এটা দেখতে ভালো লাগে। আর ফুটবলের ক্ষেত্রেও বিভিন্ন বিদেশের লিগ, ভারতের লিগ দেখা যায়। তো ফেভারিট ফুটবল প্লেয়ার কে? মেসি। মেসি, তো ওটা সবারই মেসি দেখছি আর কি। তো মারাদোনা প্লেয়ারের নাম তুমি শুনেছো? আর্জেন্টিনা বিশ্বকাপে কেমন খুশি হয়েছিল? খুব খুশি হয়েছিলাম, আর অনেকদিন 2014 সালে জিততে পারেনি, একটা মনে দুঃখ। আমারও একটা একই ফিলিংস করতে গেছে যে মেসি বিশ্বকাপ পেয়েছে, আমরা খুব খুশি আর কি, মানে আমাদের ইচ্ছাটা পূরণ হয়েছে আর কি, যেন পেয়েছে আর কি। আচ্ছা, আর ক্রিকেটের ফেভারিট ক্রিকেটার কে তোমার? ফেভারিট ক্রিকেটার বিরাট কোহলি। বিরাট কোহলি আর কি। তো টি20 বিশ্বকাপ আসছে আর কি, তো আমরা আশাবাদী আর কি, ভালো কিছু হবে আর কি। আর এছাড়া ক্রিকেট ফুটবলের বাইরে অন্য কোনো খেলা জানো তুমি? অন্য খেলা অলিম্পিক্স দেখি আমি, বছরে আছে অলিম্পিক্স। তো নীরজ চোপড়া? হ্যাঁ, নীরজ চোপড়া অবশ্যই ভারতের গর্ব। হ্যাঁ, সব খেলাধুলোই মানে মোটামুটি ভালোই হয়। আচ্ছা, এবার আমি খেলাধুলো হলো, তোমার বাড়ির সম্পর্কে জানি, বাড়িতে তোমার কে কে আছেন বা তারা? বাড়িতে আমার বাবা মা, আর বাবা ছোট একটা ব্যবসা করে, আর মা হাউসওয়াইফ। আর কি। আর তোমার এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, এবার তুমি কি ভাবছো আর কি, কি করবে আর কি? এবার আমি নিট পরীক্ষা দিয়েছিলাম কিছুদিন আগে, হয়েছে, খুব ভালো হয়েছে পরীক্ষা। মেডিকেলের দিকে যাওয়ার ইচ্ছা আছে, এবং ছোটবেলা থেকে একটা ইচ্ছা আছে ডাক্তার হব। এছাড়া মানে এমনি নরমাল এই মনের মধ্যে কিছু না, তোমার কোনো কোনো ঘটনা তোমাকে ইনফ্লুয়েন্স করেছে হতে আর কি? ইনফ্লুয়েন্স বলতে ছোটবেলা থেকে এটা মানে মনে ইচ্ছা ছিল আর কি। হ্যাঁ, তো সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। ডাক্তার মতনই চেহারা মনে হচ্ছে আর কি, একদম। তো বাদে জোক আর কি। তো বলছিলাম যে তুমি যে নিটের প্রিপারেশন দিলে, পরীক্ষা তোমার ভালো হয়েছে বললে, এর জন্য কি তুমি 11-12 আলাদা কোনো প্রিপারেশন নিয়েছিলে? আলাদা বলতে আমি, আমার যে বায়োলজির স্যার ছিলেন, উনি বায়োলজিটা মেনলি দেখিয়ে দিতেন, আর ফিজিক্স কেমিস্ট্রিটা আমি নিজেই হোম স্টাডি করেছি। হোম স্টাডি করেছো আর কি? উনি আমাকে কিছু স্টাডি ম্যাটেরিয়াল দিয়েছিলেন, আর এমনি আমি ইউটিউব থেকে বিভিন্ন রিনাউন্ড ইনস্টিটিউট যেগুলো আছে সেখান থেকে আমি বিভিন্ন। তুমি তাহলে বাড়িতেই খেটেছো? হ্যাঁ, ইউটিউব নিয়ে সাজানো ঠিক আছে, কিন্তু তুমি এনসিইআরটি বই পড়েছো? হ্যাঁ, অবশ্যই। নিটের ক্ষেত্রে এনসিইআরটি বাইবেলের মতো, এনসিইআরটির প্রত্যেকটা লাইন সমান গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন আসে। এনসিইআরটি না পড়লে নিট ক্র্যাক করা কোনোদিন সম্ভব না। এই জায়গায় প্রশ্ন বলতে এনসিইআরটির বই কিন্তু ইংলিশে, তুমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তোমার ওই বই পড়তে কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা সেরকম হয়নি, ইংলিশ মানে যেহেতু ইংলিশের বেস মোটামুটি আমার একটু ডেভেলপড ছিল, তো আমি ইংলিশ বই পড়তে কোনো সমস্যা। এটা আমার বলার কথা যে বাংলা মিডিয়ামে পড়ে বলো যে ইংলিশ মিডিয়ামে পড়লেই যে এই যে এনসিইআরটির বই পড়া যাবে বা নিটে ক্র্যাক করে, এটা পুরো একটা মিথ। আমারও তাই মনে হয় মিথ। দেবজ্যোতি মানে একটা উদাহরণ আমি বলছি, দেবজ্যোতি আমি আশা করবো দেবজ্যোতি এবার হোক, এবার তো যদি জানি না কত কাটা কেউ জানে না, এবারও হয়ে যেতে পারে, হয়ে গেলে আমি আবার সাক্ষাৎকার নিতে আসবো আর কি। তো এই কারণে তো আসবো যে মিথটা ভাঙতে আর কি। মিথ মানে মিথটা কিছুই না, কিছু মানে প্রচুর টাকা ইনকামের একটা জায়গা আর কি, যে চলো এখানে কোচিং নাও, হিউজ টাকা, আর কিছু কুমির নাকি বারবার দেখানো যে আমাদের কাছ থেকে পেয়েছে, কিন্তু বাংলা মিডিয়ামে পড়ে দেবজ্যোতি বা আগে আমি বহন করে নিলাম আর কি, ওই যে আদ্রিতা, এরা যদি পায় না রানিং এরা যদি পায় আর কি, ক্র্যাক করে, তাহলে এটা প্রমাণ হয়েছে বাংলা মিডিয়ামে পড়ে যদি একটু প্রিপারেশন থাকে আর কি, তাহলে কিন্তু পাওয়া যায়। ঠিক তুমি কি বলছো? অবশ্যই, আমরা যদি 11-12 ঠিক করে পড়ি, কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার থাকে, এনসিইআরটি যদি ঠিক করে পড়ি, আমরা নিট অবশ্যই ক্র্যাক করতে হবে। আমরা যেই পরীক্ষা দিয়েছিলাম, যেইও ভালো হয়েছিল পরীক্ষা। আমরা কি মক টেস্টটা দিতে পারি আর কি? হ্যাঁ, মক টেস্ট আমরা দিতে পারি, মক টেস্টটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে আমি বিভিন্ন যারা আছে তাদের কাছ থেকে মক টেস্টটা আমার তাহলে প্রশ্নে প্র্যাকটিস হলো, কিন্তু তার জন্য আমাকে যে কোটায় যেতে হবে, আমাকে যে একদম সেখানে গিয়ে আবাসিক থাকতে হবে, এরকম ব্যাপার না। বাড়ির যে পরিবেশ পাচ্ছে ওখানে তো প্রচুর সুসাইডও হচ্ছে। এই জায়গাটা গার্জিয়ানরা অনেক সময় ঠিক ডিসিশন নেন আমার মনে হয় আর কি, যে একদম আমাদের কোয়েম্বুর থেকে অনেকে কোটায় চলে যাচ্ছে আর কি, বা কোটার একটা ঢল নেমেছে, যেন কোটায় গেলে ডাক্তারি পেয়ে যাবে, সেটা নয় আর কি। যেটা যেগুলো মিথ একটা আর কি, সেই মিথটাও কিন্তু গার্জেনদের মানে ভাঙা দরকার। কোটায় গিয়ে যে পাবে, সে যে পড়বে সে কোটাতেও পাবে, যে রানাঘাটও পাবে, সে বহরমপুরে পাবে, সে করিমপুরে বসে পাবে, কলকাতা বসে পাবে আর কি। তো তোমার তো আমি আপনার সঙ্গে একমত কি একমত না? অবশ্যই। তো তোমার তুমি তো আশাবাদী, এইবারই হয়েছে নাকি? আশাবাদী নাকি? আশাবাদী, আমার অ্যান্সারকে মিলিয়েছিলাম, আমার
640 to 650 এরকম নাম্বার আছে তোমার, মানে আশা করি তো কলকাতার ভালো গভর্নমেন্ট মেডিকেল কলেজে পেয়ে যাবো। তোমাকে বেশ ভালোই বলতে হবে, মানে আমি আবার অভিনন্দন জানাই তোমাকে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভালো উচ্চ হলে বা তুমি রানিং ইয়ারে নিট যদি তোমার ভালো কলেজে র্যাঙ্ক হয় তাহলে তো দারুণ ব্যাপার, সত্যি দারুণ ব্যাপার আর কি। তোমার ভালো, মানে একদম তোমার মানে বাবা মার স্বপ্ন, স্কুলের স্বপ্ন সব কিছু একদম বরাবর হয়ে যাবে একদম, তাকে বলছে। তো তোমার এই যে তুমি এই যে নিটের যে বেসটা বলছে, ফান্ডামেন্টাল যেটা বলছে, যেটা অনেক সময় আগে করে 8 থেকে নিটের একটা ফান্ডামেন্টাল ব্যাপার, সেটা কি তোমার কোনো ছিল আর কি? না না, আমি 11 থেকে স্টার্ট করলে আর কি। দিয়ে যেটা আমি একটা নামও করছি, ডক্টর লুদা যেটা বলে, অর্কদীপ বিশ্বাস বলে আর কি, ও কিন্তু বলে যে যদি কেউ 11 থেকেও ও কিন্তু একই কথা বলে, যদি কেউ 11 থেকেও স্টার্ট করে ও যদি পড়ে ঠিক তারও কিন্তু হয়। তো তার প্রমাণ আমরা আর রেজাল্ট বেরোবে আর কি, রেজাল্ট বেরোলে আমরা আবার আসবো দেবহীতিপালের কাছে। আমি কথা দিয়ে গেলাম, রানাঘাট আবার আসবো, সাক্ষাৎকার নেবো, যে ডাক্তারি চান্স পাবে, মেডিকেলটা চান্স পাওয়ার পর যে কলেজ ওর হবে কাউন্সিলিং, আশা করছি ও যেরকম কনফিডেন্স আর কি, আশা করছি ওর হয়তো হয়ে যাবে আর কি। তো দেবহীতির সাক্ষাৎকার আপনাদের কেমন লাগবে জানাবেন আর কি। আচ্ছা, এছাড়া তুমি ধরো ডাক্তার তুমি হলে তোমার কোনো সামাজিক কোনো মেসেজ আছে, বার্তা আছে, তুমি সমাজের জন্য কিছু করতে, এরকম কোনো ব্যাপার আছে, ভাবনা আছে, এরকম চিন্তা আমার মাথায় আছে? সমাজ যেহেতু বললে স্ট্রং রুটস তোমাকে খুব প্রভাবিত করেছে আব্দুল কালাম আর কি, আব্দুল কালাম তো একটা বিশাল ব্যাপার, অবশ্যই সেটা তুমি কেমন তোমার ভাবনা কি? সমাজবদ্ধ জীব মানুষ তো একা কোনোদিনই বাঁচতে পারে না, সবার সাহায্য লাগবে। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাও ছিল মানুষের পাশে দাঁড়াও। তো সেক্ষেত্রে তো একজন মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সেক্ষেত্রে ডাক্তারের মতো নোবেল প্রফেশনে যখন যদি আমি যুক্ত হতে পারি, তো সেক্ষেত্রে তো একদম মানুষের ক্লোজে গিয়ে মানুষকে সাহায্য করার তো মানে সুযোগটা থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই সমাজের প্রতি তো সকলের দায়বদ্ধতা থাকে, এবং প্রত্যেক মানুষই কিছু না কিছু ভাবে সমাজের বিভিন্ন চাহিদা ফুলফিল করার চেষ্টা করছে। তো সেই হিসেবে সমাজের অঙ্গ হিসেবে সমাজকে তো সাহায্য করা আমার মানে কর্তব্যের মধ্যেই পড়ে। এবং তার পাশাপাশি আমাদের রানাঘাট লোকালিটির অবশ্যই ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করব যতটা পারি। তুমি যে জায়গায় থাকো অবশ্যই রুটকে তো ভুলে গেলে চলবে না, রুট স্ট্রং রুট তো তাই বলেছে যে রুটের কাছেই আমাদের থাকতে হবে, যেখানে বড় হয়েছি, এখানে তোমার জন্ম, এখানেই বড় রানাঘাটে। হ্যাঁ, তো শহরের প্রতি ভালোবাসা অবশ্যই তো সেখানকার মানুষদের জন্য হয়তো এরকম সময় তুমি হয়তো সার্ভিস করলে প্রথম থেকে পোস্টিং হলো, পরে তুমি আবার অনেকে ব্যাক করে আর কি, সে অসুবিধা নেই। এখানে হসপিটাল কি আছে রানাঘাটে? রানাঘাট সাব ডিভিশনাল হসপিটাল আছে, বেশ বড় হসপিটাল, সরকারি হসপিটাল। আচ্ছা আচ্ছা, সেখানে তুমি কাজ করার সুযোগ তুমি পরবর্তীকালে, হয়তো প্রথমে হয়তো পরবর্তীকালে আসতেই পারে সুযোগ, সে মানুষ বলা যায় না কি আসছে আর কি। তো তোমার যে বই পড়ার অভ্যাস আর কি, বই পড়ার অভ্যাস মানে একটু ক্রিয়েটিভ, তোমার এই ব্যাপারে কতটা আমাকে হেল্প করেছে ক্রিয়েটিভ লিখতে বা এরকম? বই পড়াটা বিষয় হচ্ছে ছোটবেলা থেকে মা আমাকে বই পড়ে প্রথমে গল্প শোনাতো। বই পড়ে না রাতে গল্প, গল্প মানে বই থাকতো, মা গল্প পড়ে বই ঘুম পাড়ানোর সময় শোনাতো। তো সেইখান থেকে গল্পের প্রতি একটা মানে আলাদা অ্যাট্রাকশন রয়েছে। তো সেই হিসাবে গল্প অনেক পড়েছি। তো বাংলা ইংলিশ দু ধরনের গল্পই পড়েছি। তো এখনো কিছুদিন পরীক্ষার জন্য পড়া হচ্ছিল না, এখন আবার স্টার্ট করেছে। তো অবশ্যই একটা মানুষের তো মানে পড়াশোনার পাশাপাশি একটা ক্রিয়েটিভ মাইন্ড তো অবশ্যই প্রয়োজন, কারণ সব মানুষের সাকসেসের সব থেকে বড় মানে বিষয় যেটা, সেটা হচ্ছে ইউনিকনেস। এবং আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্রিয়েটিভ যদি কালেক্ট করতে পারি বিষয়গুলো, আমরা নিজেরাই ইউনিক হতে পারবো। এবং প্রত্যেক মানুষ যখন ইউনিক হয় তখনই কিন্তু তার সাকসেস হয় ইউনিক। হ্যাঁ, তুমি ডাক্তারি পেশাতে অনেক ডাক্তার থাকবে, তুমি কোথায় ইউনিক হলে সেটা তো তোমাকে অবশ্যই চেনাবে না, এটা আলাদা আর কি। হ্যাঁ, দেবদূতি অন্য ডাক্তারের থেকে একটু হলেও আলাদা, হ্যাঁ, সেটা তোমাকে চেনাবে আর কি। সেই ইউনিকনেসটাই মানে ক্রিয়েটিভিটিটা অনেক সাহায্য করে ইউনিকনেসটা আনতে। তো তোমার মা তো তোমাকে হেল্প করেছে বললে আর কি। তো তুমি ধরো এই যে পড়ার অভ্যাস বা এটা তুমি দিয়ে তোমার রুটিন ছিল কোনো, না তুমি নর্মালি যেরকম ইচ্ছা তখন পড়তে আর কি? মেনলি যেরকম ইচ্ছা হতো সেরকম রুটিন ছিল না, মোটামুটি ডেইলি 6-7 ঘন্টা 8 ঘন্টা পড়ার চেষ্টা করতাম, মানে টিউশন বাদ দিয়ে। তো রোজ হতো না, এবার মেনলি ওইটাই রাখার চেষ্টা করতাম। আর পড়া বলতে টানা অনেকক্ষণ পড়তাম না, যে পুরো টাইমটা একটা চাঙ্কে ভাগ করে নিয়ে, যেটা এখন পোমোডোরো টেকনিক বলে, কিছুটা পড়ে পোমোডোরো টেকনিক, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার পড়া হলো, এটাই ভালো উপায় আর কি। হ্যাঁ, কারণ অনেকক্ষণ একসাথে না ওই পিক কনসেন্ট্রেশনটা থাকে না, ভেঙে ভেঙে পড়লে কি কনসেন্ট্রেশনটা আমরা হাই নিয়ে পুরো চার্ট করে পড়াবো, যেটা ভেঙে পড়া। হ্যাঁ, তুমি যে টাইমটা পড়তে সেটা একদম, যেটা এলন মাস্ক বলে যে টাইম বক্সিং যেটাকে বলছে, ওইটা তুমি একদম পুরো ফোকাস দিয়ে পড়তে। সেটাই তুমি তো অনেক কিছু জানো আর কি, মানে তুমি অনেক কিছু খোঁজ খবর রাখো আর কি, এটাই বলছি। তোমার একটা ওভারঅল নলেজ আছে আর কি, এটা বেশ ভালো লাগছে আর কি। তো তোমার তো শিওর তুমি যে পেশায় তুমি যাবে ডাক্তার পেশাতে যাচ্ছ আর কি, তো সেখানেও
তোমার এই যে চিন্তা ভাবনা বা তোমার এই যে বাইরে যেটাকে বলছে জিকে জেনারেল নলেজ বা একটা ওভারঅল নলেজ থাকে না কোনো অনেক স্টুডেন্টের, সেটা তোমার যথেষ্ট আছে আমার মনে হচ্ছে আর কি। সেটা তোমাকে অনেকটা হেল্প করবে, পেশার ক্ষেত্রেও অনেকটা হেল্প করবে আর কি। মানে তুমি যে একটা আলাদা যেটা বলি ইউনিটে, সেটা তোমাকে আমি নিশ্চিত তোমাকে আলাদা করে দেবে অন্য ডাক্তার বা মানুষের থেকে আর কি। তো তোমার পরবর্তীকালে তুমি ধরো এরকম করে তুমি কি, আচ্ছা অনেকে থাকে না ডাক্তার হওয়ার পর আমি কোনো এরকম কোনো হয়তো মাসে একদিন করে বিনামূল্যে চিকিৎসা করবো বা পরবর্তী কোনো একটা দাতব্য চিকিৎসা করবো, এরকম ইচ্ছা আছে তোমার? অবশ্যই অবশ্যই থাকে না অনেক অনেক ডাক্তার আমি একটা দিন সপ্তাহে আমি চেম্বার করবো, ওই দিন ওই কোনো পয়সা নেবো না, এরকম অনেকে থাকবে। রানাঘাটে আমি তো একদিন আসলাম, অনেক থাকে না যে আমি এলাকা রুটকে ঘুরলাম, রানাঘাট ও চাকরি করছে রানাঘাটে, সপ্তাহে একদিন আসবো রবিবার ওর দিন, সেদিন আমি রানাঘাটের পেশেন্ট দেখবো, পয়সা নেবো, এরকম অনেকে ভাবনা ভাবে আর কি। সেরকম ভাবনা আছে? তোমার বাড়িতে তোমাকে কে বেশি অনুপ্রাণিত করেছে, বাবা মা ছাড়া কেউ আছে এরকম যে বাড়ির লোক? বাবা মাই মেইনলি, আর সেরকম নয়, বাবা মাই মানে সবসময় মোটিভেট করেছে। বেশ ভালো আর কি। তোমার এইগুলোই মোটামুটি। তো আপনাদের কেমন লাগলো? আর তুমি লাস্ট, আমি একদম শেষে চলে এসেছি, তো যারা ধরো নিট এবং এইচএস প্রিপারেশন নিচ্ছে আর কি, পরে বাজারে নিচ্ছে, তাদের জন্য তুমি কিছু টিপস যদি বলো, তোমার একটা টিপস যদি বলো। তো প্রথমেই বললাম, একটা মানে সায়েন্সের যে কোনো সাবজেক্টের জন্যই 3টে পিলার হয়। একটা হচ্ছে কনসেপ্ট বিল্ডিং, একটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস, আর একটা হচ্ছে রিভিশন। এই 3টে যদি কেউ ঠিক করে করতে পারে, তার সাফল্য কেউ আটকাতে পারবে না। আর অনেকে কি করে, প্রথমেই কিছু কনসেপ্ট করে অ্যাডভান্স কোশ্চেনের দিকে যাবে, ওটা একদমই ঠিক না। মোটামুটি প্রথম দিকে বেসিক কোশ্চেন প্র্যাকটিস করা উচিত, মোটামুটি কনসেপ্ট যখন ডেভেলপ হয়ে গেল তারপরে অ্যাডভান্স কোশ্চেনের দিকে যাওয়া উচিত। আর আর কনসিস্টেন্ট হতে হবে, যে কিছুদিন পড়লাম কিছুদিন আবার ধারাবাহিকতা, হ্যাঁ ধারাবাহিকতা থাকতে হবে। আর এভাবেই যদি হার্ডওয়ার্ক করা যায়, অবশ্যই সবাই সাফল্য পাবে। তো তুমি এই যে উচ্চ মাধ্যমিক 2 মাস তুমি নিজের জন্য খুব কেটেছো নাকি? অবশ্যই অবশ্যই, এই 2 মাসটা সময়টা পেয়েছিলে আর কি। তো আমার খুব ভালো লাগছে, মানে আমি বেশ কয়েকটা ইন্টারভিউ নিলাম আর কি, তার মধ্যে 2টো পেলাম মানে পরীক্ষার্থী যারা এই বছরই খুব কনফিডেন্ট রানিং, এবং সেটা বাংলা মিডিয়ামে দুটোই। তো আমি খুব আশাবাদী, ও কথা শুনে মনে হচ্ছে প্রচন্ড যে এই বছরে হয়তো দেবজিৎ সাফল্য পাবে আর কি। তো আবার অভিনন্দন, ওকে শুভেচ্ছা, এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে আমরা এই বছরই ওর মেডিকেলটা হয়ে যাবে। ডাক্তার হলে আমরাও একটু পরবর্তীকালে সমাজ উপকৃত, আমরাও উপকৃত হবো আর কি। তো তোমাকে অনেক অভিনন্দন দেবো। আমার তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। মানে হয় না অনেক সময় আপনারাও জানাবেন যে ওর কথাবার্তা কেমন লাগলো আর কি। আমার তো খুব ভালো লাগলো আর ওর সঙ্গে কথা বলে, একদম প্রাঞ্জল জলি ছেলে একটা, আর একদম ক্লিয়ার, ওর যে যেরকম পড়ার বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার, ওর পরিষ্কার ধারণাও পরিষ্কার, এবং লক্ষ্যটাও পরিষ্কার আর কি, একদম স্থির লক্ষ্য আর কি। তো তোমরাও তাই, তোমরা সে 3টে লেসনে মিলে আর কি, যে কনসেপ্ট বিল্ডিং, রিভিশন এবং প্র্যাকটিস যদি কারো থাকে, এবং ফোকাস, একটা যদি গোল ঠিক থাকে, তাহলে সাফল্য সমস্ত ফিল্ডে আসতে পারবে। তোমরাও সেটা পাথেয় করে এগিয়ে যাও, তোমাদেরও এটাই। তো নমস্কার।